প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2022 ইতিহাস সাজেশন, সম্পূর্ণ সাজেশন 2 মার্ক, 4 মার্ক এবং 8 মার্কের সম্পূর্ণ ফাইনাল সাজেশন। তো তোমরা এখান থেকে 100% কমন পাবেই। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখো। তো মাধ্যমিক ইতিহাস সাজেশন প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। তো ইতিহাসের ধারণা থেকে কোনো 4 মার্কের 8 মার্কের প্রশ্ন আসবে না। তো ইতিহাসের ধারণা থেকে তোমাদের যে 2 মার্কের প্রশ্নগুলো করতে হবে, তার মধ্যে 1 নাম্বার হলো সামাজিক ইতিহাস কি, 2 ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি, 3 স্থানীয় ইতিহাস বলতে কী বোঝো, 4 স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়। 5 নম্বর পড়বে তোমরা আধুনিক ভারতের ইতিহাস রচনার সরকারি নথিপত্র গুরুত্বপূর্ণ কেন, 6 আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝো, 7 পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী, 8 ব্রিটিশ সরকার কেন 1878 সালে সম্প্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়। তারপরে ইতিহাস গবেষণা ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের 2টি সুবিধা লেখো। 10 ফটোগ্রাফ কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হয়ে উঠেছে। 11 কন্যা ইন্দিরা গান্ধীকে লেখা পিতা জওহরলাল নেহরুর চিঠিগুলি ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ কেন। 12 নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বুঝো। 13 খেলাধুলা কিভাবে জাতীয়তাবোধের বিস্তারে সহায়ক হয়। তো তোমরা এই 13টি প্রশ্ন প্রথম অধ্যায় থেকে পড়বে 2 মার্কের জন্য। এরপর চলে যাব আমরা দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এখান থেকে তোমাদের 2 মার্কের যে প্রশ্নগুলো পড়তে হবে, তার মধ্যে 1 নাম্বার ডক্টর মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন, 2 3 আইন বলতে কী বোঝো, 3 শিক্ষা বিস্তারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকা লেখো, 4 ম্যাকলেমিনিট কি, 5 সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী, 6 নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো, 7 কে কেন কাঙাল হরিনাথ নামে পরিচিত ছিলেন, 8 উডের নির্দেশনামা কি, 9 হান্টার কমিশন কি, 10 শ্রীরামপুর তরই নামে কারা এবং কেন পরিচিত ছিলেন, 11 লালন ফকির বিখ্যাত কেন, 12 ব্রহ্ম সমাজের 2টি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো। তো দ্বিতীয় অধ্যায় থেকে কয়েকটি 2 মার্কের প্রশ্ন ছিল। এরপরে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের 4 মার্কের যে প্রশ্নগুলো পড়তে হবে, তার মধ্যে 1 নাম্বার স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। 2 হুতম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কীরূপ সমাচিত্র পাওয়া যায়। 3 ভারতের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কী ভূমিকা ছিল। 4 নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজের কীরূপ প্রতিফলন পাওয়া যায়। 5 উডের নির্দেশনামা কি। 6 নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। 7 গ্রামবার্তা প্রকাশিকায় 19 শতকের বাংলার গ্রামীণ সমাজের কীরূপ ছবি ফুটে উঠেছে। 8 টিকা লেখো ইয়ং বেঙ্গল আন্দোলন। 9 ভারতের পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান আলোচনা করো। 10 পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার কীরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন। 11 রাজা রামমোহন রায়ের নেতৃত্বে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। 12 পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। তো দ্বিতীয় অধ্যায় থেকে ছিল এই কয়েকটি 4 মার্কের বড় প্রশ্ন। এরপরে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে 8 মার্কের যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। তো দ্বিতীয় অধ্যায় থেকে 8 মার্কের প্রশ্ন। 1 শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী। উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 2 19 শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজগুলির কীরূপ ভূমিকা ছিল। 3 বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন। এছাড়াও 4 নম্বর তোমরা পড়বে বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতা কী ছিল। এরপর দেখো তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। তো তৃতীয় অধ্যায় সবচেয়ে বড় অধ্যায় এটা, তাই এই অধ্যায় থেকে স্বাভাবিকভাবে বেশি একটু প্রশ্ন হবে। তো তৃতীয় অধ্যায় থেকে 2 মার্কের যে প্রশ্নগুলো তোমরা পড়বে, তার মধ্যে 1 নাম্বার ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন। 2 নীলকররা নীল চাষীদের উপর কীভাবে অত্যাচার করত তার সংক্ষেপে আলোচনা করো। 3 দুদু মিয়া স্মরণীয় কেন। 4 নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কীরূপ ছিল। 5 সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন। 6 নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের কীরূপ ভূমিকা ছিল। 7 চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল। 8 মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল। 9 ওয়াহাবি আন্দোলনের ব্যর্থতার 3টি কারণ উল্লেখ করো। 10 কোল বিদ্রোহের কারণ কী। 11 বারাসাত বিদ্রোহ বলতে কী বুঝো। 12 খুদকাটি প্রথা বলতে কী বুঝো। 13 বিরসা মুন্ডা কে ছিলেন। 14 ফরাজি আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল। 15 সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব কী ছিল। 16 বিদ্রোহ ও বিপ্লবের মধ্যে পার্থক্য কী। 17 সাঁওতাল হুল বলতে কী বুঝো। 18 দাদন কি। 19 বিপ্লব বলতে কী বোঝায়। 20 কেনারাম ও বেচারাম কি। তো তৃতীয় অধ্যায় থেকে এই ছিল 2 মার্কের 20টি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এরপরে
তৃতীয় অধ্যায় থেকে যে 4 মার্কের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়তে হবে তোমাদের, তার মধ্যে 1 নাম্বার 1855 সালে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন, অথবা সাঁওতাল বিদ্রোহের কারণগুলি বিশ্লেষণ করো। এর সঙ্গে তোমরা পড়বে সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব। তো এই দুটি প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট, এই দুটির মধ্যে কিন্তু একটি আসবেই। 1855 সালে সাঁওতাল বিদ্রোহের কারণ এবং সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব। 2 নাম্বার কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন। 3 নাম্বার টিকা লেখো ফরাজি আন্দোলন। 4 নাম্বার টিকা লেখো বারাসাত বিদ্রোহ। 5 নাম্বার নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত সমাজের মনোভাব কীরূপ ছিল, অথবা নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। তো নীল বিদ্রোহ থেকে তোমাদের এই 3টি প্রশ্ন করতে হবে। নীল বিদ্রোহের কারণ গুরুত্ব দুটি হলো, আর এদিকে নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত সমাজের মনোভাব। তারপরে 6 টিকা লেখো কোল বিদ্রোহ। 7 টিকা লেখো মুন্ডা বিদ্রোহ। তো তৃতীয় অধ্যায় থেকে 8 মার্কের যে প্রশ্ন তোমাদের পড়তে হবে, তৃতীয় অধ্যায় থেকে তোমরা শুধু একটাই 8 মার্কের প্রশ্ন পড়বে। নীল বিদ্রোহ কেন ঘটেছিল, এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা। এরপরে দেখো চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গড়ার কথা, বিশ্লেষণ ও বৈশিষ্ট্য। চতুর্থ অধ্যায় থেকে 2 মার্কের যে প্রশ্নগুলো পড়তে হবে, তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন। 2 আনন্দমঠ কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল। 3 19 শতকে জাতীয়তাবাদী উন্মেষে ভারতমাতা চিত্রটির কীরূপ ভূমিকা ছিল। 4 জমিদার সভা কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। 5 মঙ্গল পাণ্ডে স্মরণীয় কেন। 6 ইউরোপীয়রা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল কেন। 7 মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল, অথবা মহারানীর ঘোষণাপত্র বলতে কী বোঝায়। 8 গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন। 9 ইলবার্ট বিল বিতর্ক বলতে কী বোঝো। তো চতুর্থ অধ্যায় থেকে এই ছিল 9টি 2 মার্কের প্রশ্ন। এবার চতুর্থ অধ্যায় থেকে 4 মার্কের যে প্রশ্নগুলো তোমরা পড়বে। 1 1857 সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল। 2 টিকা লেখো হিন্দু মেলা। 3 টিকা লেখো বঙ্গভাষা প্রকাশিকা সভা। 4 আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল। 5 মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী। 6 অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্র কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল। তো চতুর্থ অধ্যায় থেকে 8 মার্কের যে প্রশ্ন তোমাদের পড়তে হবে, তো এটা ছিল তোমাদের কত অধ্যায় দেখি, চতুর্থ অধ্যায়। তো চতুর্থ অধ্যায় থেকে 8 মার্কের যে প্রশ্ন তোমাদের পড়তে হবে, তার মধ্যে 1 19 শতকে লেখা ও রেখার মাধ্যমে কিভাবে ভারতে জাতীয়তাবাদের জাগরণ ঘটেছে। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যদি সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো আর এই দুটো দেখে যাও, এই দুটোর মধ্যে একটা অবশ্যই কমন পেয়ে যেতে পারো। 5 বিকল্প চিন্তা ও উদ্যোগ বিশ্লেষণ ও পর্যালোচনা। তো পঞ্চম অধ্যায় থেকে 2 মার্কের যে প্রশ্নগুলো তোমরা পড়বে। 1 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা কী ছিল। 2 বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। 3 বাংলায় ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল। 4 বাংলার মুদ্রণের ইতিহাসে বোটতলা প্রকাশনীর গুরুত্ব কী। 5 চার্লস উইলকিন্স কে ছিলেন। 6 কারিগরি শিক্ষা বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল। 7 ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল। 8 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা কী ছিল। 9 বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কীরূপ অবদান ছিল। 10 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা কী ছিল। 11 শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। 12 ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল। তো পঞ্চম অধ্যায় থেকে ছিল এই কয়েকটি 2 মার্কের প্রশ্ন। এবার 4 মার্কের যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে পঞ্চম অধ্যায় থেকে, তার মধ্যে 1 নম্বর হলো বাংলায় কারিগরি শিক্ষা বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল। 2 ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। 3 শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো। 4 বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কীরূপ অবদান ছিল। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বিজ্ঞান চর্চার বিকাশে বসুবিজ্ঞান মন্দিরের কীরূপ ভূমিকা ছিল। 6 বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। 7 বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কীরূপ অবদান ছিল। 8 বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে স্যার উইলিয়ামস কীরূপ অবদান ছিল। তো পঞ্চম অধ্যায় থেকে তোমাদের 8 মার্কে একটি প্রশ্ন পড়তে হবে। মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। তো বন্ধুরা, ভিডিওটি ছিল এ পর্যন্ত। ধন্যবাদ।